প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি রতন তালুকদার লাইভে। জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা, অনেক ধরনের কথা কিন্তু আমরা গত 2 বছর যাবৎ শুনছি। জুলাই বিপ্লব বলতে যে বিপ্লব, ছাত্র গণ আন্দোলন শুরু হয়েছিল, তার মেন দাবি ছিল মেধাভিত্তিক কোটা বা সংস্কার আন্দোলন। শেষ পর্যন্ত এক দফা, এক দাবি, শেখ হাসিনার পতন, এবং তিনি চলে গেলেন ভারতে। 17 বছরের আওয়ামী লীগ সরকারের পতন হলো। নেপথ্যে যে যত কথাই বলুক, সংস্কার বলুক, মেধাভিত্তিক কোটা আন্দোলন বলুক, আন্দোলন কিন্তু ছিল একটাই, সেটা হলো শেখ হাসিনা রেজিম পতন। একটি, আমি এটাকে যদি একেবারে বাংলা ভাষায় বলি, সেটা ছিল একটি চালাকি আন্দোলন। এই আন্দোলনের উদ্দেশ্যই ছিল, যে যেভাবেই ব্যাখ্যা করুক, এই আন্দোলনের উদ্দেশ্যই ছিল শেখ হাসিনার সরকারকে পতন ঘটানো। মেটিকুলাসলি ডিজাইন ডিজাইন নিয়ে বহুত কথাবার্তা হয়েছে। ডক্টর ইউনূসের চালাকি, ডক্টর ইউনূসের দান্দাবাজি, বাটপারি, এগুলি আমরা গত 18 মাস অনেক দেখেছি। তারপর তারেক রহমান সরকারের অভিষিক্ত হলেন এই বাংলার সিংহাসনে। আপাত দৃষ্টিতে যদি এখন পর্যন্ত আমরা হিসেব করি, তাহলে আমরা কি দেখতে পাই? জুলাই আন্দোলনের দুটি মেইন ইস্যু, বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল, একটি নির্বাসনে আর একটি ক্ষমতায়। জুলাই বিপ্লবের পর আমরা পেলাম হাসিনা সরকারের পতন এবং হাসিনার দেশ ছাড়া, আর তারেক রহমানের প্রত্যাবর্তন এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়া। তো জুলাই আন্দোলনের ফসলটা কি দাঁড়ালো আমাদের কাছে? সেটা হলো হাসিনার বিদায়, তারেক রহমানের আগমন। এই তো আপাত দৃষ্টিতে। এর নেপথ্যে বা অন্তরালে যে সমস্ত ঘটনা ঘটেছে, সেগুলি সকলে জানা। মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত, বঙ্গবন্ধুর স্মৃতি একেবারে ধুলায় মিশিয়ে দেওয়া, বঙ্গবন্ধুর বাড়ি মিশিয়ে দেয়া, ইতিহাস থেকে 71কে মুছে ফেলা থেকে শুরু করে জামাত শিবির মৌলবাদী গোষ্ঠী সবসময় যেটা বলতো, এই বিপ্লবে তারই প্রতিফলন ঘটেছে এবং তারা জয়ী হয়েছে। এখন কথা হলো, তারা জয়ী হয়ে ক্ষমতায় তো তারা আসেনি, আসলো তারেক রহমান। তারেক রহমান এই কারণেই বিভিন্নভাবে ডক্টর ইউনূসের চল ছাতুরিকে চ্যালেঞ্জ করে, সমঝোতা করে তারেক রহমান নির্বাচনটি আদায় করেছেন। এবং এটা বোধহয় বিএনপি এবং তারেক রহমান খুব ভালোই বলতে পারবেন, এই ডক্টর ইউনূসের সঙ্গে প্রকাশ্যে এবং নেপথ্যে কত ধরনের সমঝোতা হয়েছে দেশে এবং লন্ডনে। অনেকেই কিন্তু সেই বিষয়গুলি জানে না, কিন্তু মুদ্রা কথা, ডক্টর ইউনূসকে শেষ পর্যন্ত নির্বাচন দিতে হয়েছে। আর এই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় এসেছে, এটাই আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাই। জামাত এসে যায়, জামাতের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি একেবারে দখল করে বসলো। কিন্তু শেষ পর্যন্ত জামাতকে বিরোধী শিবিরে যেতে হলো। যে তারেক রহমান দেশে আসতে পারে না, মৃত্যুশয্যায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তারেক রহমান নিজে ঘোষণাও করলেন যে দেশে ফেরা তার হাতে নেই, তার জন্য বরাদ্দ না। আবার এই তারেক রহমানই মাত্র 15 দিন পরে আই হ্যাভ এ প্ল্যান নিয়ে
ঢাকায় এলেন, জয় করলেন, প্রধানমন্ত্রী হলেন। এই তো, যদি একেবারে খোলা চশমা আমরা চোখ মেলে তাকাই তাহলে এইটুকুই কিন্তু দেখতে পারি। কিন্তু এই জুলাই অভ্যুত্থানের সঙ্গে যদি আপনি অন্যান্য অভ্যুত্থানগুলির তুলনা করেন, যেটা অতি সম্প্রতি 90 সালে হয়ে গেল এরশাদের স্বৈরাচার পতন, তারপরে ছাত্ররা কি করেছিল? শিক্ষাঙ্গনে ফিরে গিয়েছিল। তাদের নিজ নিজ রাজনৈতিক দলের, যে সমস্ত রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, ছাত্রলীগ, আওয়ামী লীগের ছাত্রদল, বিএনপির বা অন্যান্য বাম রাজনৈতিক দলগুলি তাদের তাদের জায়গায় চলে গেল। তো এবার কি হলো? এবার কিন্তু একটা অভিনব দৃশ্য বা অভিনব একটি প্রেক্ষাপট, একটা ইতিহাস তৈরি হলো। সেটা হলো কি, যারা ছাত্র আন্দোলন করলো তাদেরকে আপমন জনগণ সহ সমস্ত ছাত্র সংগঠন ঝাঁপিয়ে পড়লো, আন্দোলন হলো, পতন হলো। তারপরে কর্তৃত্ব আসলো মাত্র 8-10 জন পোলাপানের হাতে। ছাত্র নেতা হিসাবে তাদের আত্মপ্রকাশ দেখলো মানুষ, যাদেরকে আগে মানুষ চিনত না, যাদেরকে মানুষ আগে চিনত ছাত্রলীগের নেতা, যাদেরকে আগে মানুষ চিনত শিবিরের নেতা, তারা এসে বসলো। বাণিজ্য শুরু হয়ে গেল। ডক্টর ইউনূস তাদেরকে সরকারি দলেও নিলেন, উপদেষ্টা বানালেন, তাদেরকে দিয়ে রাজনৈতিক দল বানালেন। ও ইতিহাস আপনাদের জানা আছে। মব রাজত্ব চলল, ইতিহাস বিকৃতির নিরন্তর প্রচেষ্টা, প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায়, সরকারের নাকের ডগায় সবকিছুই হয়ে ধসে পড়ল 32 নম্বর, ধসে পড়ল সবগুলি মুক্তিযুদ্ধের স্তম্ভ, ধসে পড়ল শেখ মুজিবের স্মৃতি, বঙ্গবন্ধুর স্বপ্ন, সবকিছুই। তারা কি করলেন? তড়িঘড়ি সরকার গঠন করলেন। ডক্টর ইউনূস ওনাকে ডেকে আনা হয়নি, উনি আসার জন্য বহুত আগের থেকে চেষ্টা করতেছিলেন এবং তিনি এসেছেন। তিনি জানেন, ওই যে শেখ হাসিনা বলছিল পদ্মা ব্রিজের নিচে তাকে চুবাতে হবে, সেই চুবানোর প্রতিশোধ নেওয়ার জন্যই ডক্টর ইউনূসের আগমন, এবং তিনি সফল হয়েছেন। শেষ রক্ষাটা তিনি করতে পারেননি। তিনি চেয়েছিলেন দীর্ঘদিন ক্ষমতায় থাকতে, সেটি হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায়ের বেঁকে বসা আর বিএনপির বলিষ্ঠ এবং শক্তিশালী নেতৃত্বের কারণে বিএনপির রাজনৈতিক চাল তখনকার সময়ে বিএনপিকে বলা যেতে পারে বাঁচিয়েছে। ইউনূসের সব কথাতেই হা, সমঝোতা। তারা একাধিকবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন যে একটি নির্বাচনের জন্য ডক্টর ইউনূস যা বলেছে সবকিছুর সঙ্গেই আমরা সমঝোতা করেছি, মেনে নিয়েছি। সেটা গণভোট হোক, জুলাই সনদ হোক, সবগুলি মেনে নেওয়ার একটি মাত্র কারণ অন্তত নির্বাচনটা দিক। বিএনপির বদ্ধমূল ধারণা ছিল, যেটা বাস্তবতা, মানুষ মনে করত আওয়ামী লীগ ছাড়া দেশের নির্বাচনে বিএনপি নিশ্চিত ক্ষমতায় আসবে। এই যে আমার ডানে বায়ে দুজনের ছবি দেখছেন, একজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর একজন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রাপ্তি কিন্তু জুলাই বিপ্লবের প্রধান প্রাপ্তি। আর যারা ছাত্র নেতা হিসাবে নিয়োজিত হয়েছিল, আর ডক্টর ইউনূসের এই যে 8 মাসের কর্মকাণ্ড, এগুলো ছিল একেবারেই পুরা আন্দোলনটিকে প্রশ্নের মুখে ফেলার কাহিনী। যাদের পকেটে 5টি টাকা ছিল না, যাদের জুতা কেনা, শার্ট কেনার, গাড়ি তো দূরের কথা, রিক্সার চলার পয়সা ছিল না, তারা কিভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, বট গাছ হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা
হাতিয়েছে। এই প্রসঙ্গে আজকে না গেলাম না, কিন্তু মূল ব্যক্তি এই জুলাই গণ অভ্যুত্থান অধরাই রয়ে গেল। মানুষ যা চেয়েছিল শেখ হাসিনার, অবশ্যই শেখ হাসিনার অনিবার্য পতন মানুষ চেয়েছিল। খুদ আওয়ামী লীগের ভিতরে অনেক লোক চেয়েছিল, অনেক লোক, অনেক বলতে অনেক বলছি। শেখ হাসিনা যেভাবে নিজকে তৃণমূল থেকে সরিয়ে নিয়ে নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং কতিপয় সুযোগ সন্ধানীদেরকে দিয়ে দল চালাচ্ছিলেন, রাষ্ট্র চালাচ্ছিলেন, সরকার চালাচ্ছিলেন, মানুষের একেবারে না বিশ্বাস হয়েছিল। মানুষ অধিকার চেয়েছিল, নির্বাচনে ভোট দেবে, সরকার গঠন করবে। নির্বাচনে ভোট দিলে হয়তো নির্বাচন যদি বিএনপিকে সঙ্গে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন হতো, হয়তো আওয়ামী লীগই আবার ক্ষমতায় আসতো, কিন্তু সেই রাস্তাটি চিরতরে শেখ হাসিনা সরকার বন্ধ করে দিয়েছিল। আজকে শেখ হাসিনা সরকার অনেক কথাই বলছে, মেটিকুলাসলি ডিজাইন যদি হবে, ধরা যাক মেটিকুলাসলি ডিজাইনই হয়েছে আন্দোলন, আমি এটা বিশ্বাসও করি ব্যক্তিগতভাবে, তাহলে আপনারা টের পেলেন না কেন? আপনাদের এত আর্মি, আপনাদের পুলিশ, আপনাদের সবকিছুই আপনাদের ছিল, গোয়েন্দা সংস্থা ছিল, আপনারা টের পান নাই? সারা দেশে ইসলামিক মৌলবাদের উত্থানে আওয়ামী লীগ সমঝোতা করেছে। জামাত, রাজাকার, শিবির, মুখে আওয়ামী লীগ রাজাকার রাজাকার বলেছে, কিন্তু সমস্ত রাজাকার, সেটা জামাতি হোক আর জামাতের সংগঠন, ছাত্র শিবির হোক, সকলেই আওয়ামী লীগের ভেতরেই ঢুকে আছে। যার জন্য আজকে গুপ্ত বলা হয় কেন, লঙ্গির ভিতরে ওদেরকে বলা হয়, কি কারণে বলা হয়? এই কারণেই বলা হয়, তাদেরকে আওয়ামী লীগ তাদেরকে সুযোগ দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় যে আজকে একটি বৃহৎ মাদ্রাসায় পরিণত হয়েছে, সেটা আওয়ামী লীগ, যে কারণে আমাদের সাবেক প্রধানমন্ত্রী পেয়েছিলেন কৌমি মাতার উপাধি। ভাই, ওই যে বলে না, এক মাগে শীত যায় না। গণতন্ত্র এটাই মজার বিষয়, আর গণতন্ত্রে এটাই সৌন্দর্য। মানুষ কথা বলবে, আন্দোলন করবে, একজনের পতন হবে, একজনের উত্থান হবে, সেটাই নিয়ম, এবং সেই নিয়মের ধারাবাহিকতা এখনো চলছে। তবে শেষ কথা নয়, শেষ কথা এই যে তারেক রহমানের সরকারের যে অবস্থা, আজ পর্যন্ত তারেক রহমান সরকার কি পারছে এই যে এনসিপি বা জামাত, এই যে তাদের সঙ্গে এত দর কষাকষি হচ্ছে, হুমকি দামকি, আবার আন্দোলন, এইসব, বিএনপি কিন্তু কিছু বলছে না, চুপ। এক জায়গায় বিএনপি যেন কিসের এক ভয়, ওই যে আপনারা কাছের লোকে কিছু বলে, কবিতা, কামিনী রায়ের কবিতা আমরা পড়েছি না ছোটবেলায়, তারেক রহমান বা বিএনপি সরকারকে পেয়েছে সেই সংশয়, সেই দ্বিধা। পাঁচের লোকে কিছু বলে, পাঁচের লোক কারা? ওই স্বাধীনতা বিরোধী রাজাকার, জামাত, শিবির, এনসিপি, এবি পার্টি, এই সমস্ত ধান্দাবাজরা। তাই বিএনপি কঠোর সিদ্ধান্ত নিতে পারছে না, ফলে ওরাও শক্তি সঞ্চয় করছে। আমি অবাক হব না, এবং আমি নিশ্চিত আন্দোলন বাংলাদেশে শেষ হয়ে যায়নি। বাংলাদেশে আন্দোলন আসছে, আরো আন্দোলন হবে। বাংলাদেশ একটি ভয়াবহ আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশে কিন্তু এই 54 বছরে, 55 বছরে কিন্তু ইসলামিক বিপ্লব হয়নি। মৌলবাদীদের বারবার অন্ত হয়েছে, তারা বেড়েছে, জামাতের উত্থান ঘটেছে, সংগঠিত হয়েছে, দল বড় হয়েছে, কিন্তু কোনো ইসলামিক বিপ্লব আফগানিস্তানের মতো হয়নি বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে এখন ইসলামিক শক্তি, ইসলামিক দলগুলি, শুধু তো জামাত নয়, আমরা তো শুধু জামাতকে দেখি, কিন্তু জামাতের বাইরে আরো অনেক মুসলিম দল রয়েছে, অনেক তৌহিদি জনতার বিভিন্ন গ্রুপ রয়েছে, এবং তারা সংঘবদ্ধ। এই যে শেখ হাসিনা বলছেন আসবেন দেশে, অত সোজা দেশে আসা? একটা কথা সবসময় লোকজনে বলে যে শেখ হাসিনা বঙ্গবন্ধুকে হত্যার পরে সব আওয়ামী লীগকে পাওয়া যায়নি, এবার আওয়ামী লীগ সব পালিয়েছে। দেখুন,
75-এর প্রেক্ষাপট আর আজকের এই 24-এর যে আন্দোলন হলো সেই প্রেক্ষাপট কিন্তু টোটালি ভিন্ন। 75-এ মানুষ হতচকিত হয়ে যায় বঙ্গবন্ধু হত্যার পরে মানুষের যে অবস্থা, আর বঙ্গবন্ধুর বিভিন্ন ভুল নীতি, ভুল শাসন, প্রশাসনিক ব্যর্থতা, রাজনীতিকে একে হাতের মুঠোতে রেখে একটি মাত্র রাজনৈতিক দল বানিয়ে বাকশাল, দ্বিতীয়ত দেশকে এক ধরনের অর্থনৈতিক সংকটের দিকে নিয়ে যাওয়া, সবকিছু মিলিয়েই বঙ্গবন্ধুর আমলটি ছিল ভয়াবহ। আর সেই সুযোগটুকু নিয়েছে। যদিও একটি কথা বলা দরকার, সেটি মাত্র স্বাধীনতার 3.5 বছরের মাথায় দেশটি ছিল একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, বিকল কলকারখানা, শূন্য অর্থনীতি, রাজভান্ডারে পয়সা ছিল না, 74-এর দুর্ভিক্ষ, বিভিন্ন ইস্যু, তাছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কুণ্ঠাসা করে তৎকালীন বঙ্গবন্ধু সরকারই কিন্তু 71-এর যারা দালাল রাজাকার ছিল তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, যদিও একেবারে অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের নয়। তারপরও মুক্তিযুদ্ধের সেই দলটি মুখে সেকুলার রাজনীতির কথা বললেও সেই ওআইসি থেকে শুরু করে 73 সালে ভুট্টুকে ডেকে এনে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নিয়ে বঙ্গবন্ধুর অনেক ধরনের ভুল ছিল, সেই ভুলের মাসুল তিনি দিয়েছেন। কিন্তু শেখ হাসিনা তো সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সংশোধনের যথেষ্ট সুযোগ তিনি পেয়েছেন। 21 বছর পর তিনি 96 সালে ক্ষমতায় এসেছিলেন। তিনি খুব ভালো মানুষ সাজলেন তখন, কিন্তু আসল কাজের কাজ কিন্তু তিনি করলেন না। তিনি পিতা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বঙ্গবন্ধু হত্যার বিচারের প্রয়োজন ছিল, বিচার হয়েছে। পরবর্তীতে এই যে যুদ্ধাপরাধীদের বিচারের নামে যে বিচার, সেটাও হলো। এ নিয়ে পরে একটি এপিসোড তৈরি করব। যে বিষয়টি বলছিলাম যে এই যে ছাত্র আন্দোলন হলো, বিপ্লব হলো, এই বিপ্লবের সুফল এখন পর্যন্ত আমরা কি পেয়েছি? এজন্যই আজকের এই ব্যাকগ্রাউন্ডের পিছনে দুই প্রধানমন্ত্রী, সাবেক এবং বর্তমান প্রধানমন্ত্রী ছবি দেখুন, এটাই আমরা পেয়েছি। আর কি হয়েছে? দেশটি ধ্বংসের মুখোমুখি দাঁড় হয়েছে। দেশটি আরেকটি ইসলামিক বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে, এটাই আমরা পেয়েছি। আর একটি সাজানো বাগানের মতো সুন্দর দেশটি জলে পড়ে ছারখার হয়েছে, এটাই আমরা জুলাই বিপ্লব থেকে পেয়েছি। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।